এখানে দেখা যাচ্ছে একটা বস্তু আছে এ বস্তু, যার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আর একটা বস্তু হচ্ছে বি বস্তু, যার বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। দুটো একই দিকে চলতেছে, এই জিনিসগুলো নোটিস করতে হবে। ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি হয়, তার দিক এটা গুরুত্বপূর্ণ। কারণ দুইটার বেগ বিপরীত হলে একটা ভরবেগকে মাইনাস ধরতে হবে বা একটা বেগকে মাইনাস ধরতে হবে, ঠিক আছে? তো এখানে বলছে হুম। বস্তুদ্বয়ের ভর M1 এর ভর হচ্ছে 12 কেজি, M2 এর ভর হচ্ছে 8 কেজি দেওয়া আছে, ঠিক আছে? M1 M2 8 কেজি, 12 কেজি দেওয়া আছে। বস্তুদের মধ্যে একটা সংঘর্ষ ঘটে, সংঘর্ষ ঘটছে। কেন সংঘর্ষ ঘটছে? কারণ বি তো স্লো চলছে, এ তো বেশি জোরে চলছে, তাহলে এ কোনো একটা সময় যে এটাকে হিট করবে, ঠিক আছে? এ কোনো একটা সময় হিট করবে, হিট করার পর বস্তু একত্রিত ভাবে চলা শুরু করলো। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কিভাবে চলা শুরু করলো, একত্রিত ভাবে চলা শুরু করলো। একত্রিত ভাবে চলার অর্থ কি? যখন বস্তুদ্বয় সংঘর্ষ হলো, তারপরে হচ্ছে এ বস্তু আর বি বস্তু দুইটাই একটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভি বেগে সামনের দিকে অগ্রসর হতে থাকলো, তাই না? হুম। এটা মিলিত তার মধ্যে, বেগ। হ্যাঁ, জড়তা কাকে বলা হয়? ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ব্যাখ্যা করে, এগুলো কমন কোশ্চেন। বলছে সংঘর্ষের পরে বস্তুদের মিলিত বেগ কত, এটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এটা ভর করা বেগের আছে। আমরা হচ্ছে ভর বেগের সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা কি জানি? ভর বেগ ওই ফর্মুলা জানি। ভর বেগ আদি ভরবেগ M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 ইকুয়াল টু প্লাস M2 V2। প্লাস এটা এম হচ্ছে, টু ভি টু। এটা হচ্ছে ভর ভরবেগের বেগের সংরক্ষণ। সংরক্ষণশীলতার সূত্র। তাহলে এখানে হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি? M1 দিয়েছে 12 কেজি বলে দিচ্ছে, M2 বলে দিচ্ছে হচ্ছে কত কেজি, 8 কেজি। তারপর হচ্ছে U1 বলে দিচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ধর। U2 বলে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। আমাদের দরকার যে ভিটা, আমাদের এখানে বের করতে বলছে ভিটা। তাহলে আমরা এখানে কি লিখবো? M1 U1 হুম। প্লাস M2 U2 প্লাস M1, যেহেতু বেগটা একই বেগে সমবেগে চলতেছে, মানে দুইটা মিলিত হওয়ার পর, তাহলে M1 V প্লাস M2 V। এখানে বলছে মিলিত বেগ কত, মিলিত বেগ, তাহলে ভি কমন নিলে, ভিটা কমন নিলাম, উপরে থাকবে M1 U1 প্লাস M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ক্লিয়ার? হুম। তাহলে এইটা হচ্ছে মিলিত হওয়ার পর, এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এখন এখানে পরবর্তীতে আরো সুন্দর একটা কোশ্চেন করছে, বলছে ঘর সংঘর্ষ না সরি সংঘর্ষটা কি স্থিতিস্থাপক হবে কিনা। যখনই একটা জিনিস মাথায় মাথায় রাখতে হবে, যখন সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটার পরেই যখন বস্তুটা মিলিত হয়ে চলা শুরু করবে, তখন ম্যাক্সিমাম কেসেই, মানে সব কেসেই এটা স্থিতিস্থাপক হবে না। এটা স্থিতিস্থাপক হবে না। স্থিতিস্থাপক হওয়ার শর্তটা কি? ভরবেগ সংরক্ষণশীলতা নীতি মানবে, আর গতিশক্তির নীতি মানবে। হ্যাঁ, মানে ভরবেগের সংরক্ষণশীলতা মানবে, গতিশক্তির সংরক্ষণশীলতা দুটাই মানতে হবে, তাহলে স্থিতিস্থাপক। যদি বলে ভরবেগের সংরক্ষণশীলতা মানে কিনা, তাহলে এটা মানবে, গতিশক্তিটা মানবে না, হ্যাঁ। এটা যখনই মিলিত হয়ে যাবে তখন মানবে না। কেন মানবে না? কারণ আমরা যখন স্থিতিস্থাপক সংঘর্ষ যখন দেখছি, তখন হচ্ছে এই দুই বস্তু এই বস্তুকে আঘাত করলে কি হবে? U1 বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলবে, এবং হচ্ছে সংঘর্ষের পরে U2 বস্তুটা 10 মিটার পার সেকেন্ড, মানে এদের বেগটা বিনিময় হয়ে যাবে, সংঘর্ষের পরে এদের বেগটা বিনিময় হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে চলতে শুরু করবে। কিন্তু এখানে তো বিনিময় হচ্ছে না, হচ্ছে বেগটা কমে যাচ্ছে, 10 ছিল 5 ছিল 8 হয়ে গেছে দুটার মিলিত বেগ। এই কারণে হবে না, এই কারণে এটা প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে হচ্ছে, তাহলে কি লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে? আদি ভরবেগের সমষ্টি বা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। সংঘর্ষের আগের ভরবেগ, ঠিক আছে, সংঘর্ষের আগের ভরবেগ M1 U1 প্লাস ইউ M2 এম টু ইউ U2। টু। তাহলে M1 কত ছিল? 12। এম 12। U1 ছিল 10, তাহলে হচ্ছে 12 × 10। আর এটা কত ছিল? 8 8 গুণিত ইন্টু। 5, 8 × 5। তাহলে এখানে যে আসবে সেই ভ্যালুটাই হবে। কত আসছে এখানে? 12 × 10, তাহলে 160, বা 20 আর 5 40, 160 আছে। এই ভর বেগের একক কি?
কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এম ইকুয়াল টু এম ভি, এম কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান, এটা হচ্ছে ভরবেগের আগের ভরবেগ। সংঘর্ষের পরের ধরে। পরের ভরবেগ এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি, এটাই তো না? হুম। তাহলে 12 প্লাস 8, আর ভি ছিল কত? 8। তাহলে এখানে পাচ্ছি 160 কেজি এম এস ইনভার্স অন। তাহলে এখানে লিখতে হবে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে, তাহলে এখানে লিখে দিতে হবে ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। মেনে চলে, এটা ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। এখন হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তি। সংঘর্ষের পরে পূর্ব গতি 1/2 m1 u1 স্কোয়ার প্লাস 1/2 m2 u2 স্কোয়ার। 1/2, এম ওয়ান কত ছিল? এম ওয়ান ছিল হচ্ছে 12, আর 12। ইউ ওয়ান ছিল 10। যে 12 × 10 স্কোয়ার প্লাস 1/2, এম টু কত ছিল? এম টু ছিল হচ্ছে 8, আর হচ্ছে 5, 8। তাহলে হচ্ছে 8 হচ্ছে 5 স্কোয়ার, এটা কত আসবে? ভ্যালুটা বের করলে আসবে 700 জুল। 700। 700 জুল, 700 জুল। এখানে হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তি। সংঘর্ষের পরে গতিশক্তি 1/2 m1 v স্কোয়ার প্লাস 1/2 m2 v স্কোয়ার। তুমি যদি 1/2 m1 প্লাস m2 × v স্কোয়ার যদি এভাবে করি তাহলে হয়ে যায়, এর মানটা বসালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 640। 640 জুল। মান ব্যাসের এটা হচ্ছে, এখানে লিখতে হবে আগের গতিশক্তি নট ইকুয়াল টু পরের গতিশক্তি, সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে। ঠিক আছে, লিখতে পারি সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি সমান নয়। অতএব সংঘর্ষটি সংঘর্ষটি স্থিতি স্থাপক না। স্থাপক নয়। যে শক্তিটা অপচয় হয়েছে, 660 জুল শক্তির অপচয় হয়েছে, এটা হচ্ছে শব্দ শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, শব্দ হুম। শক্তিতে বা তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। এটা আর একটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ, এই ম্যাথটা, এটা ভালো ম্যাথ, অনেকবার পড়ছে এটা এখানে। বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এর দিকে 8 মিটার পার সেকেন্ড, মানে এ কোন দিকে ছিল? এই দিকে যাচ্ছে সংঘর্ষের পরে 8 মিটার পার সেকেন্ড, মানে এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড চলে যাচ্ছে সংঘর্ষের পরে। কিন্তু বলছে প্রথম বস্তুটা 600 কেজি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে, আর দ্বিতীয় বস্তুটা হচ্ছে 400 কেজি আর হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে যাচ্ছে, মানে মুখোমুখি সংঘর্ষ, এবং তাদের ডিস্টেন্স 300 মিটার। ডিস্টেন্সটা কয় মিটার? 300। 300 মিটার। এখানে বলছে কত সময় পরে বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে, মানে যারা তো আগে যাচ্ছে কত সময় পরে বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখবো, মনে করি এ বস্তু থেকে x মিটার দূরে সংঘর্ষটা ঘটবে। এ বস্তু থেকে কয় মিটার দূরে সংঘর্ষটা ঘটবে? মিটার। তাহলে এ বি থেকে ডিস্টেন্সটা কত হবে? 300 - x। 300 - x, ঠিক আছে।
তাহলে হচ্ছে এ বস্তুটি এক্স মিটার অতিক্রম করার পর সংঘর্ষ হবে। তাহলে হচ্ছে এক্স মিটার দূরত্ব কত, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পর, অতিক্রম করার পর হচ্ছে সংঘর্ষ হবে, অতিক্রম করার পর সংঘর্ষ হবে। এবং এখানে প্রয়োজনীয় টাইম, প্রয়োজনীয় সময় টি সেকেন্ড, প্রয়োজনীয় সময় হচ্ছে টি সেকেন্ড। তাহলে প্রথম ক্ষেত্রে এক্স ইকুয়াল টু কত হবে, 20টি, তাই না? তাহলে এটা 20 মিটার পার সেকেন্ড হয়ে গিয়েছে, টি সময় লাগছে, তাহলে এক্স ইকুয়াল টু 20টি। ক্লিয়ার? হুম। আর হচ্ছে তাহলে 300 - এক্স ইকুয়াল টু কত হবে, 20। 10টি। এই দুইটাকে যোগ করে দিব, এক্স প্লাস 300 - এক্স ইকুয়াল টু 20টি প্লাস 10টি, 20টি প্লাস 10টি, ঠিক আছে? হুম। আর এ পাশে কত থাকে, 300, আর এ পাশে কত থাকে, 300। 30টি। থার্টি। তাহলে টি ইকুয়াল টু 10। কয় সেকেন্ড, 10। 10 সেকেন্ড। টি ইকুয়াল টু হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পর হচ্ছে তারা মিলিত হবে। ঠিক আছে? হুম। এখানে বলছে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে, বিশ্লেষণ করতে বলছে আমাকে। হুম। তাহলে হচ্ছে হুম। ঘ ঘ নাম্বারে যায়। তাহলে সংঘর্ষের আগের ভরবেগ এটা আমরা নির্ণয় করবো, হ্যাঁ? সংঘর্ষের আগের ভরবেগ m1 u1 প্লাস m2 u2 হয়ে যাচ্ছে না? হুম। কিন্তু এখানে একটা ভুল আছে। ভুল হচ্ছে ইউ2 মাইনাস হবে তো। এখানে হচ্ছে দুইটাই কিন্তু গতিবেগ মানে ভরবেগ একই দিকে না। প্রথমটা যেদিকে, যদি প্রথমটাকে আমি প্লাস ধরি, দ্বিতীয়টাকে অবশ্যই মাইনাস ধরতে হবে, অথবা দ্বিতীয়টাকে মাইনাস। প্লাস ধরলে তৃতীয়টা প্রথমটাকে মাইনাস ধরতে হবে, কারণ পরস্পর বিপরীত হচ্ছে, যে কোনো একটাকে মাইনাস ধরতে হবে। তো কোনটাকে মাইনাস ধরবো, যার ভরবেগ কম তাকে নেগেটিভ ধরবো, যার ভরবেগ কম তাকে আমরা নেগেটিভ ধরবো। কেন ধরবো, কারণ বস্তুটা তো মিলিত হওয়ার পর তার দিকে যাবে না, কারণ তার ভরবেগ কম। যার ভরবেগ বেশি ওই দিক বরাবরই যাবে, এখানে হচ্ছে 60 × 20, আর ভরবেগ বেশি, এ কারণে মিলিত হওয়ার পর এ দিক বরাবরই গেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? হুম। তো যার ভরবেগ কম তাকে নেগেটিভ ধরবো। তাহলে এখানে হচ্ছে m1 u, এটা নেগেটিভ ধরতে হবে, কারণ এটা নেগেটিভ। ঠিক আছে? হুম। m1টা কত পাইছি, 600 × 20, 600। 600 × 20। m2 কত পাইছি, 400 × 10, 400 × 10 কত আসছে, 8,000 8,000 কেজি মিটার পার সেকেন্ড মিটার বা টন। সেকেন্ড বা টন। সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ, এর যদি মিলিত হয়ে গেছে আর কোনো দরকার নাই, m1 + m2 × v।
দুইটা একই দিকে যাচ্ছে। একটা হচ্ছে 600, একটা হচ্ছে 400, আর মিলিত বেগ হচ্ছে 8। এখানে হয় 8,000 কেজি এমএস ইন্ডাকটর। এই যে ফর্মুলা, এখানে সব সময় ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মানবে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা মানবে, শক্তিটা না মানুক। এক্ষেত্রে শক্তিটা বের করলে শক্তিটা মানবে না, ভরবেগেরটা মানবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। এই হচ্ছে মোটামুটি এই দুইটা ম্যাথ। তারপরে আরেকটা ম্যাথ হচ্ছে, এটা একটা জিনিস, এখন যদি স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে ফর্মুলাটা ছিল, এটা কি মাথায় আছে? V1 আর V2। হুম। V1 আর V2 এর ফর্মুলাটা কিন্তু বিয়ন। মাথায় থাকতে হবে সবসময়। V1 আর V2 এই ফর্মুলাটা সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, V1 কত ছিল? এটা স্থিতি এমন সংঘর্ষের না, ক্ষেত্রে হ্যাঁ। V1 ছিল হচ্ছে M1 মাইনাস M2 এমন মাইনাস M2 ইন্টু E1 E1 ডিভাইডেড বাই বাই M1 প্লাস M2 M2। এখানে কত হবে? M2 প্লাস 2 ইন্টু। প্লাস টু, টু আছে, হ্যাঁ হ্যাঁ। টু আছে, প্লাস 2 ইন্টু M2U2 ডিভাইডেড বাই M1 M1 প্লাস প্লাস M2 M2। V2 কি হবে? তো M2 মাইনাস M1 V2 এর ইন্টু ক্ষেত্রে U2। শুধু আর কিচ্ছু না, M2 মাইনাস M1, এখানে M2 থেকে M1 বিয়োগ করতে হবে। U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 M1 M2 প্লাস 2 M1 2 ইন্টু U1 বাই M1 প্লাস M2। M2, 2 M1 U1 M1 প্লাস M2। ঠিক আছে, হুম। এটা হচ্ছে স্থিতিস্থাপকের ক্ষেত্রে শেষ বেগ। এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। আমরা এটা করার ক্ষেত্রে কি দেখছিলাম? আমরা দেখছিলাম কি, এটা ছিল U1, U1 যেদিকে যাচ্ছে U2 ও তো সেই দিকে যাচ্ছে, তাই না? হুম। একই দিকে ছিল, এই কারণে U1 কে যদি বলি এটা 5, এটা যদি 5, এটা 6 ধরি, তাহলে U1 ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, U2 ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরকম। কিন্তু যদি মুখোমুখি সংঘর্ষ হয়, যে এদিকে যাচ্ছে এটা হচ্ছে U1 প্লাস 5, আবার এদিকে যাচ্ছে U2 = 3, কিন্তু সংঘর্ষটা স্থিতিস্থাপক ওরা বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে স্থিতিস্থাপক, তাহলে U1টা নিতে হবে 5 এবং U2টা নিতে হবে, কত নিতে হবে বল? -3। U2টা কি নিতে হবে? -3। এটা যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, কিন্তু তারপরও এরকম খুব কমই আছে যে বিপরীত দিকে যাচ্ছে স্থিতিস্থাপক, কিন্তু যদি কোশ্চেনে মেনশন না করে বা মেনশন করে দেয়, মেনশন না করলে আমরা স্থিতিস্থাপক কল্পনা করব। ঠিক আছে, আর মেনশন যদি করে দেয় তো করলোই। মেনশন করে দিলে হচ্ছে U2টাকে -3 ধরতে হবে যদি বিপরীত দিকে যায় আর স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, ঠিক আছে না? কথা কি বোঝা গেছে? হুম। যদি বোঝা যায়, পেরেছি। তাহলে হচ্ছে যদি, তাহলে এটা বলা হচ্ছে 10 কেজি 5 কেজি ভরের দুটো বস্তু পরস্পরের দিকে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড হয়ে গতিশীল যাত্রা শুরুতে তাদের মধ্যে দূরত্ব ছিল 1 কিলোমিটার, বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক, যে বলে দিচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। মানে কোশ্চিনে মেনশন করে দিয়েছে তারা যে স্থিতিস্থাপক সংঘর্ষটা ঘটছে, বস্তুদের ভিতরে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে। তাহলে আমাদের বলছে হচ্ছে যাত্রা শুরু কতক্ষণ পরে সংঘর্ষ ঘটবে, তাহলে আগের মতো এটা করতে হবে। এটা দেখাবো করে। পারবো।
যাত্রা শুরু পর কতক্ষণ পর হচ্ছে সংঘর্ষ ঘটবে। তাহলে হচ্ছে মনে করি এই বস্তুটা ছিল এ, এই বস্তুর 20 মিটার এবং 10 কেজি, তাহলে 10 কেজি যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এটা হচ্ছে বি বস্তু, যার ভর হচ্ছে 5 কেজি, 30 মিটার পার সেকেন্ড বেগে যায়। এটা হচ্ছে 5 কেজি, এটা যায় হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। এবং এ থেকে এই বি এর একটা যে দূরত্ব আছে এটা হচ্ছে 1 কিলোমিটার। আমি মনে করে নিলাম কি যে এ বস্তু থেকে x মিটার দূরে সংঘর্ষটা ঘটছে, এ বি আসছে। তাহলে হচ্ছে বি থেকে ডিস্টেন্সটা কত হবে? 1000 1000। মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে হচ্ছে হুম। টি, তাহলে টি সময় পরে সংঘর্ষ হবে। তাহলে এক্স ইকুয়াল টু 20t, এটা 1 নম্বর এ- সমীকরণ। আর এটা হচ্ছে 1000 মাইনাস এক্স ইকুয়াল টু 30t। ঠিক। এটা দুইটা যোগ করলে হয়ে যাবে এক্স প্লাস 1000 মাইনাস এক্স ইকুয়াল টু 20t প্লাস 30t। তাহলে 1000 ইকুয়াল টু 50t, টি ইকুয়াল টু 20। 20 সেকেন্ড। ঠিক আছে, 20 সেকেন্ড পর এরা হচ্ছে মিলিত হয়ে যাবে, সংঘর্ষটা ঘটবে। এটাই ছিল 1 নম্বর। দ্বিতীয় অংশে বলছে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে। সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে এই জিনিসটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সংঘর্ষের পরে তো বেগটা জানতে হবে, তারপরে না পাবো তাদের ভরবেগ, তাই না? বেগটা জানতে হবে তারপরে না পাবো তাদের ভরবেগ, তাই কি না? কথা বলো। হ্যাঁ। তাহলে বেগটা পেতে হবে তারপরে বেগ পেতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে কত ধরবো? ইউ ওয়ান যে ছিল, ইউ ওয়ান ইয়া। কে আমরা ইউ ওয়ান কে আমরা ধরছি 20 মিটার পার সেকেন্ড। ইউ টু যেহেতু বিপরীত, এটাকে ধরছি মাইনাস -30। -30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 5 30 150, 10 20 200। যেহেতু এ বস্তুটার ভর বেগ বেশি এই কারণে আমরা এটা নিলাম, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ইউ টু ইকুয়াল টু হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এখানে আমরা ভি ওয়ান এর ফর্মুলা বসাবো, ভি ওয়ান এম ওয়ান মাইনাস এম টু ইউ ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস 2 m1 ইউ এম টু ইউ টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। এখানে যদি মানটা বসে তাহলে ভি ওয়ানটা পাবো -13.33 মিটার পার সেকেন্ড। তার মানে ভিটা মানে ইউটা যেদিকে যাচ্ছিল সংঘর্ষের পর সেটা বিপরীত দিকে আসতে শুরু করছে, তাই না? এটা এটা দিয়ে তো বুঝাচ্ছে, মাইনাস দিয়ে তো তাই বুঝাচ্ছে, তাই না? হ্যাঁ। প্রথম বস্তুর ভরবেগ কত? m1 v1, কত পাওয়া যাবে? আসলে হচ্ছে -133.3 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা গেল। তারপর হচ্ছে ভি টু যদি বের করতে চাই, তাহলে ভি টু ইকুয়াল টু কত হবে? m2 মাইনাস m1 ইন্টু ইউ টু ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। মানবো যদি সবগুলো বসাই দিই এখানে, তাহলে ভি টু এর মানটা পাবো 36.67 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ঘটনাটা ঘটছে সংঘর্ষের পরে, এই দুটা যে সংঘর্ষ ঘটছে সংঘর্ষের পরে এটা এদিকে চলতে আসতে শুরু করছে, এটা ওইদিকে চলে যেতে শুরু করছে, ঠিক আছে। এই কারণে তার বেগে যেটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। এই কারণে ভি ওয়ান মাইনাস আসছে, ভি টু পজিটিভ চলে আসছে, ভি টু পজিটিভ চলে আসছে। তাহলে হচ্ছে পি টু ভর বেগ কত হচ্ছে? এম টু ভি টু। তাহলে যে 5 ইন্টু হচ্ছে 36.67, তাহলে কত পাওয়া যাচ্ছে? 183.35 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি কেজি। মডুলাস নেই, তাহলে পি ওয়ান এর মডুলাস লেস দেন পি টু এর মডুলাস, আমরা মানটা নিচ্ছি, তাই না? হুম। তাহলে হচ্ছে দ্বিতীয় বস্তু ভর বেগ বেশি। তাহলে সংঘর্ষের পর কি দেখলাম? সংঘর্ষের পর দেখলাম
এটা পজিটিভ ধরছিলাম, ই ওয়ানটা পজিটিভ ধরছিলাম, কিন্তু ভি ওয়ান পাইছি নেগেটিভ, তার মানে হচ্ছে এটা বিপরীত দিকে চলে আসছে। ইউ টুটা নেগেটিভ ধরছিলাম, কিন্তু ভি টু পাইছি পজিটিভ, মানে সেটাও বিপরীত দিকে ঘুরে চলে যাচ্ছে। যদি এরকম ভাবে কোশ্চেন আসে যে কোনটা কোন দিকে যাবে সংঘর্ষের পথ, তাহলে এইভাবে বের করতে হবে ভি ওয়ান ভি টু দিয়ে। ঠিক আছে, আচ্ছা। ক্লাসটা শেষ হয়ে যাবে আজকের ক্লাসে পর্যন্ত। আরেকটা ম্যাথ করাবো, দেখি আরেকটা ম্যাথ কি আছে না, আর ম্যাথ নাই, আরেকটা আছে ম্যাথ। ঠিক আছে, আচ্ছা আজকে পর্যন্ত থাক তাহলে। ঠিক আছে। আচ্ছা।